E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello sir. তোমরা কেমন আছো? ভালো আছি। তুমি কি করছো? স্যার, আমি কেমিস্ট্রি ক্লাসের পর্যায় সূত্রটা দেখছিলাম। পর্যায়, ঠিক আছে, বসে বসে। পর্যায় কি তোমরা বুঝো? না স্যার। আচ্ছা, আমি বলছি, যা কিছু পুনরাবৃত্ত হয় তাই পর্যায়। যেমন তোমরা সকালে ঘুম থেকে উঠে পড়তে বসো, হ্যাঁ, খাওয়া দাওয়া করে স্কুলে যাও, বিকালবেলা এসে সন্ধ্যায় পড়াশোনা করো, রাত্রেবেলা পড়াশোনা করো, তোমরা ঘুমোতে যাও। এই যে কাজগুলি প্রতিদিন পুনরাবৃত্ত হচ্ছে, এক এক দিনের কাজ হচ্ছে এক একটা পর্যায়, ঠিক আছে? এই পর্যায়কে যখন আমরা গতির সঙ্গে সম্পর্কযুক্ত করি তখন তা হবে পর্যায়বৃত্ত গতি। যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি, ঘড়ির কাঁটার গতি, সরল দোলকের গতি, স্প্রিংয়ের দোলন, তারের কম্পন, এই গতিগুলি হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। আচ্ছা, বৈশাখী একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ দিতে পারো? বৈদ্যুতিক পাখা স্যার। হ্যাঁ, সুন্দর বলেছো, বসো। তাহলে বৈদ্যুতিক পাখার গতিও পর্যাবৃত্ত গতি। তাহলে যে উদাহরণগুলি আমরা পড়লাম, এদের মধ্যে পৃথিবীর গতি, ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, এই গতিগুলি কি হচ্ছে? বৃত্তাকারে সম্পন্ন হচ্ছে, ঠিক আছে? আর বাকি যে 3টি গতি আমরা উদাহরণে পড়লাম, দেখো, সরল দোলকের গতি, স্প্রিংয়ের দোলন, তারের কম্পন, এই গতিগুলি সরল রৈখিক পথে সম্পন্ন হচ্ছে, ঠিক আছে? এদের গতির একটা নাম আছে, সেটা হলো সরল দোলগতি। আজ আমরা সরল দোলগতি নিয়ে আমরা পড়ব। এই সরল দোলগতি কতগুলি বিশেষ বৈশিষ্ট্য বহন করে। বৈশিষ্ট্যগুলি কি? বস্তুকণা একই সময়ে পরপর একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর আসা যাওয়া করে, ইংরেজিতে যাকে বলা হয় ট্রু অ্যান্ড ফ্রো মোশন। সরল দোলগতির ত্বরণ সাম্যাবস্থার অভিমুখী এবং কণাটির ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক, অর্থাৎ ত্বরণ সমানুপাতিক -x। স্যার, এখানে -x হয়েছে। হ্যাঁ, সুন্দর বলেছো প্রশ্ন। এখানে -x হয়েছে। ত্বরণ এবং সরণ বিপরীতমুখী। সরণ যদি হয় ডান দিকে, ত্বরণ হবে বাম দিকে। এই বিপরীতমুখী অভিমুখের জন্য এখানে মাইনাস চিহ্ন হয়েছে, ঠিক আছে? এই যে সরল দোলগতি, হ্যাঁ, এর বৈশিষ্ট্য থেকে এর সংজ্ঞাটা আমরা দিতে পারি। সংজ্ঞাটা হলো কম্পনশীল কোনো বস্তুকণার ত্বরণ সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী হলে ওই কণার গতিকে সরল দোলগতি বলে। এই সরল দোলগতিকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি।
এখন আমরা সরল দোলগতির যে অবকল সমীকরণ সেটাকে আমরা প্রতিষ্ঠা করব। দেখো, সরল দোলগতির যে বৈশিষ্ট্য সেখান থেকে আমরা লিখতে পারি f সমানুপাতিক মাইনাস এক্স। এখানে f ইকুয়াল টু আমরা একটা ধ্রুবক বসালাম k। আবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে f ইকুয়াল টু লেখা যায় ma। তো ma ইকুয়াল টু মাইনাস কে এক্স, সেখান থেকে লেখা যায় a ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। এখানে কে বাই এম সমান সমান আমরা ওমেগা স্কোয়ার লিখেছি, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু রুট বাই কে বাই এম। তাহলে এখানে কি লেখা যায় a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিলাম। আবার কণাটির বেগ dx dt, হ্যাঁ, আবার বেগকে আমরা সময় সাপেক্ষে অবকলন করলে আমরা পাই ত্বরণ, অর্থাৎ a ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তাহলে 1 নং সমীকরণে আছে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আবার a ইকুয়াল টু আমরা পেলাম কি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। এই দুটো সমীকরণ থেকে কি লেখা যায়? আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। মাইনাস ওমেগা স্কোয়ার এক্সকে যদি আমরা বাম দিকে আনি তাহলে কি লেখা যাবে? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটি হলো সরল দোলগতির অবকল সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণকে আমরা সমাধান করতে পারি এবং সমাধান করলে আমরা সরল নির্দেশক যে সাধারণ সমীকরণ সেটা আমরা পাবো। সেটাকে সমাধান করলে যে সরল নির্দেশক সাধারণ সমীকরণ সেটা হবে x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস পাই। তাহলে সরল নির্দেশক যে সাধারণ সমীকরণ সেটি হলো x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস পাই। এখানে a হলো বিস্তার, ওমেগা t প্লাস পাই হলো কি দশা। স্যার বিস্তার কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছো। বিস্তার হলো সরল দোলগতিযুক্ত কণা তার সাম্যাবস্থান থেকে সর্বাধিক যে দূরত্ব যায় সেটা হলো কণার বিস্তার। ঠিক আছে স্যার দশা কি? হ্যাঁ, দশা এখানে ওমেগা টি প্লাস পাই সেটাকে আমি দশা বলেছি। দশা হলো সরল দোলগতিযুক্ত কণার গতি অবস্থা। সেখান থেকে সরল দোলগতিযুক্ত কণার তার বেগ, ত্বরণ, তারপর প্রযুক্ত বল বিভিন্ন তথ্য আমরা পেতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা সরল দোলগতিযুক্ত কণার বেগের রাশিমালা আমরা নির্ণয় করব। তো সরল নির্দেশক যে সাধারণ সমীকরণ x ইকুয়াল টু a sin ওমেগা t, তাকে যদি আমরা সময় সাপেক্ষে আমরা অবকল করি তাহলে কি পাওয়া যাবে? a ওমেগা cos ওমেগা t প্লাস পাই। cos ওমেগা t প্লাস পাই এর মান বসালে সেটা হবে প্লাস মাইনাস ওমেগা a স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। অর্থাৎ বেগের রাশিমালাটি হবে v ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটি হলো সরল দোলগতিযুক্ত কণার বেগের রাশিমালা। সাম্যাবস্থানে x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 বসালে কি হবে? v এর মান কি হবে? প্লাস মাইনাস b হবে প্লাস মাইনাস ওমেগা a। আচ্ছা, দিবাকর দাঁড়াও তো। কণাটি যখন প্রান্ত অবস্থানে থাকে তখন তার স্বরণ কার সমান হবে? বিস্তারের সমান। বিস্তারের সমান। তো প্রান্ত অবস্থানে x হবে, স্বরণ হবে a, তখন তার বেগের মান কত হবে? তখন তার বেগের মান হবে 0। আচ্ছা, এবার শ্রেয়া দাঁড়াও তো দেখে। সরল দোলগতিযুক্ত কণার বেগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কোথায় হবে? সাম্যাবস্থানে বেগের মান সর্বোচ্চ এবং প্রান্ত অবস্থানে বেগের মান সর্বনিম্ন। হ্যাঁ, সঠিক হয়েছে। প্রান্ত অবস্থানে বেগের মান সর্বনিম্ন এবং সাম্যাবস্থানে বেগের মান সর্বোচ্চ। আচ্ছা, সরল দোলগতিযুক্ত কণার বেগের রাশিমালা আমরা নির্ণয় করলাম। আচ্ছা, আমরা দেখলাম কি সরল দোলগতিযুক্ত কণার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হয়, তাহলে তার মধ্যে কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, এবার আমরা সরল দোলগতিযুক্ত কণার ত্বরণের রাশিমালা আমরা নির্ণয় করব।
এক্স ইকুয়াল টু জানি আমরা এ সাইন ওমেগা টি প্লাস পাই। এক্স কে যদি আমরা সময়ের সাপেক্ষে টির সাপেক্ষে অবকলন করি তাহলে কি পাওয়া যাবে? এ ওমেগা কস ওমেগা টি প্লাস পাই। তাহলে সেটা এখানে আমরা বেগ পেলাম। ওই বেগকে যদি সময়ের সাপেক্ষে আবার অবকলন করা হয় তাহলে আমরা পাবো ত্বরণ। অবকলন করলে পাওয়া যাবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস পাই। এ সাইন ওমেগা টি প্লাস পাই সমান সমান এক্স বসালে পাওয়া যাবে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ ত্বরণের রাশিমালাটি হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটি হলো সরল দূরবর্তীযুক্ত কণার ত্বরণের রাশিমালা। সাম্যাবস্থানে কি? সাম্যাবস্থানে এক্স ইকুয়াল টু 0, তখন ত্বরণের মান কত হবে? ত্বরণের মান হবে 0। সাম্যাবস্থানে ত্বরণের মান 0। প্রান্ত অবস্থানে এক্স ইকুয়াল টু এ, তখন ত্বরণ কত হবে? মাইনাস ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, জয়ন্ত দাওয়াত থেকে সরল দূরবর্তীযুক্ত কণার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ত্বরণের মান কত হবে বলো তো দেখি? কণার সর্বোচ্চ ত্বরণের মান হবে ওমেগা স্কয়ার এ এবং সর্বনিম্ন মান হবে 0। আচ্ছা, ঠিক আছে, সঠিক হয়েছে, বসো। তাহলে আমরা এখানে কি দেখলাম? সরল দূরবর্তীযুক্ত কণার সময়ের সাপেক্ষে তার কি হচ্ছে? তার বেগের পরিবর্তন হচ্ছে, এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে। তো ত্বরণ যদি সৃষ্টি হয়, আমরা দেখলাম এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এ আছে, তার ভর আছে। তাহলে ভর এবং ত্বরণ নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি পাই? এফ ইকুয়াল টু এন এ। তার উপর একটি বল ক্রিয়াশীল হবে। এই বলটি হলো প্রত্যানয়ক বল। এই প্রত্যানয়ক বল কি করবে? সরল দূরবর্তীযুক্ত কণাটিকে তার সাম্যাবস্থানে নিয়ে আসতে চেষ্টা করে। ঠিক আছে? আবার সরল দূরবর্তীযুক্ত কণার ভর আছে, বেগ আছে। হাফ এম ভি স্কোয়ার, এই যে রাশিটি, সেই রাশি অনুযায়ী আমরা কি বলতে পারি? তার মধ্যে কি আছে? গতিশক্তি আছে। ঠিক আছে, এবার আমরা সরল দূরবর্তীযুক্ত কণার গতিশক্তির রাশিমালাটি আমরা বের করব। এখানে বেগ দেওয়া আছে ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। তাহলে গতিশক্তি কি হবে? কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারের মানটা বসিয়ে দিলে হবে হাফ এম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটি হলো সরল দূরবর্তীযুক্ত কণার গতিশক্তির রাশিমালা। তাহলে গতিশক্তি কে ইকুয়াল টু কি হবে? হাফ এম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে গতিশক্তি আমরা পেলাম। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। দিবাকর দাস, সরল দূরবর্তীযুক্ত কণার প্রান্ত অবস্থানে গতিশক্তির মান কত হবে? স্যার, প্রান্ত অবস্থানে এক্স ইকুয়াল টু এ, তাই গতিশক্তি 0 হবে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ প্রান্ত অবস্থানে, তাহলে এখানে এ বসালে গতিশক্তির মান 0 হয়ে যাবে। ঠিক আছে, বসো। স্যার, আমরা জানি শক্তির বিনাশ নেই, তাহলে গতিশক্তি কি হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছো, বসো। এখানে এই যে গতিশক্তি, সেটা 0 হয়ে যায় ঠিকই, সেই গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। এবার আমরা স্থিতিশক্তির রাশিমালা আমরা নির্ণয় করব। আচ্ছা, স্থিতিশক্তি নির্ণয় করব, মানে এই ক্ষেত্রে আমাদের গড় বল বের করতে হবে, কারণ সরল দূরবর্তীযুক্ত কণার বিভিন্ন অবস্থানে প্রযুক্ত বলের মান স্থির থাকে না, পরিবর্তনশীল। সেজন্য আমাদের এখানে একটা গড় বল বের করতে হবে। গড় বল বের করতে ক্রিয়াশীল গড় বল হবে 0 + m ওমেগা স্কয়ার x/2।
তাহলে গড় বল হবে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স। তাহলে কোণাটির স্থিতিশক্তি হবে গড় বল ইন্টু সরণ সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে স্থিতিশক্তি হবে ওমেগা স্কোয়ার কি এক্স স্কোয়ার। তাহলে গতিশক্তি আমরা স্থিতিশক্তি আমরা পেয়ে গেলাম। এবার মোট যান্ত্রিক শক্তি কি হবে? দুটো শক্তির যোগফল অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি। হ্যাঁ, তাহলে মোট শক্তি হবে, মোট যান্ত্রিক শক্তি হবে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার কি হবে? হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এখানে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এখানকার ওমেগা স্কোয়ার হ্যাঁ এক্স স্কোয়ার, এটা কাটা যাবে, ঠিক আছে, এটা থাকে। তাহলে আমরা দেখলাম মোট যান্ত্রিক শক্তির রাশিমালা হলো হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এখানে ভর অর্থাৎ এন ওমেগা এবং এ যদি ধ্রুবক থাকে তাহলে আমরা কি বলতে পারি? সরল দোলগতিযুক্ত কণার মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত অর্থাৎ ধ্রুবক। এখানে একটা কথা বলে রাখি, এখানে স্থিতিশক্তি এবং গতিশক্তির পরিবর্তন হতে পারে, কিন্তু তাদের মোট যে সমষ্টি সেটার কিন্তু এক থাকবে, অর্থাৎ সংরক্ষিত থাকে, মোট শক্তি সংরক্ষিত থাকে। আমরা সরল দোলগতির উদাহরণ হিসেবে আমরা পড়েছি, সরল দোলক পড়েছি, ঠিক আছে। এবার আমরা সরল দোলক নিয়ে পড়ব। একটা ভারী বস্তুপিণ্ডকে একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে সরল দোলক তৈরি করা হয়। এখানে এই বিন্দুটাকে আরম্ভ বিন্দু বলা হয়। ওই বিন্দু থেকে পিণ্ডের ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় দোলকের কার্যকর দৈর্ঘ্য, ঠিক আছে। আর পিণ্ডটাকে একদিকে নিয়ে ছেড়ে দিলে একবার পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় নেবে তাকে বলা হবে দোলনকাল। এখানে কার্যকর দৈর্ঘ্য দোলনকাল টি। এবার এই যে সরল দোলকের যে গতি, সেই গতিটা সরল দোলগতি পর্যায়ে, সেটা আমরা কিভাবে বলতে পারি? কারণ সরল দোলক একটা সমীকরণ সেটা মেনে চলে, সেটা হলো a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই সমীকরণটা মেনে চলে। এখন সেটা আমরা প্রমাণ করে দেব, ঠিক আছে। কার্যকর দৈর্ঘ্য হলো এল, কৌণিক বিস্তার থিটা, তার সরণ হলো এখানে এক্স, পিণ্ডের ভর হলো এম। পিণ্ডের ভর যদি এম হয় তার ওজন কত হবে? এমজি। সেই ওজন জনিত বল সেটা নিচের দিকে ক্রিয়া করবে, এমজি। সেই ওজনজনিত বলটিকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি। একটি হলো এমজি কস থিটা, আরেকটি হলো এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা এইদিকে ক্রিয়া করে। এমজি কস থিটা সুতার যে টান, সুতার টানকে প্রতিমিত করে, নিউট্রালাইজ হয়ে যায়। আর এমজি সাইন থিটা সেটি কি করে? সেই বলটি, সেই উপাংশটি সরল দোলকের পিণ্ডকে আবার সাম্যাবস্থায় নিয়ে আসতে চেষ্টা করে। এই বলটিকে প্রত্যানয়ক বল বলে। তাহলে প্রত্যানয়ক বল F ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস এমজি সাইন থিটা। এই কৌণিক বিস্তার থিটা সেটা যদি ক্ষুদ্র হয় সাইন থিটা সমান সমান থিটা লেখা যায়। আবার থিটা সমান সমান x বাই এল। এল হলো কার্যকর দৈর্ঘ্য, x হলো সরল, ঠিক আছে। আচ্ছা, সরল দোলগতি কণার উপর প্রযুক্ত বল আমরা পেলাম। তাহলে তার উপর যে ত্বরণ সমান সমান a ইকুয়াল টু কি লেখা যাবে? F বাই কি n, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। F এর মানকে যদি m দিয়ে ডিভাইড করা হয় তাহলে কি পাওয়া যাবে? মাইনাস জি এক্স বাই এল সমান সমান মাইনাস জি বাই এল এক্স।
এখানে G/L সমান সমান ওমেগা স্কয়ার আমরা লিখলাম x। যেখানে ওমেগা স্কয়ার হলো তাহলে সরল দোলগতিযুক্ত যে কোণার ক্ষেত্রে এখানে আমরা a = -ওমেগা স্কয়ার x সমীকরণটি আমরা প্রতিষ্ঠা করব। তাহলে আমরা কি বলতে পারি? সরল দোলকের গতি সরল দোলগতি পর্যায়। আচ্ছা, এবার এখান থেকে আমরা সরল দোলকের দোলনকালও আমরা বের করতে পারি। t = কি লেখা যাবে? 2π/ওমেগা। 2π/ওমেগা সমান সমান কি লেখা যাবে? √G/L। সমান সমান 2π√L/G, অর্থাৎ t = 2π√L/G। এটি হলো সরল দোলগতিযুক্ত কোণার দোলনকালের রাশিমালা। এখান থেকে আমরা লিখতে পারি t সমানুপাতিক √L, অর্থাৎ সরল দোলকের দোলনকাল তার কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। দোলনকাল বৃদ্ধি পেলে কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দোলনকাল বৃদ্ধি পাবে, কার্যকর দৈর্ঘ্য হ্রাস পেলে দোলনকাল হ্রাস পাবে। সেই জন্যই গ্রীষ্মকালে কি হয়, সরল দোলকের যে কার্যকর দৈর্ঘ্য সেটা বেড়ে যায়, সেজন্য ঘড়ি স্লো চলে। ঠিক আছে। আবার t সমানুপাতিক সমান সমান লেখা যায়, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। জি এর মান কমলে টি এর মান বেড়ে যায়। সেই জন্য হিমালয় পাহাড়ে কোনো দোলক ঘড়িকে নিয়ে গেলে সেখানে কি হবে, জি এর মান কমে যায়, ফলে দোলনকাল বেড়ে যায়। ঠিক আছে, আমরা সরল দোলক নিয়ে পড়লাম। আবার এই সরল দোলক যদি এমনভাবে তৈরি করা যায়, তার দোলনকাল যদি হয় 2 সেকেন্ড, অর্ধ দোলনকাল যদি হয় 1 সেকেন্ড, তখন তাকে বলা হবে সেকেন্ড দোলক। ঠিক আছে। সরল দোলগতি কোনো কণার উপর যদি আপতিত হয় তাহলে কি হয়, লব্ধি কণার যে গতি সেটাও কিন্তু সরল দোলগতির পর্যায়ে হবে। ঠিক আছে, আমরা সরল দোলগতি নিয়ে আমরা পড়লাম। এবার সরল দোলগতি সম্পর্কিত কিছু সমস্যা আমরা সমাধান করব। দেখো এখানে একটি সরল দোলগতির সমীকরণ হলো x = tan sin π/3t + π/12। এই দোলগতির বিস্তার, সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণের কত হবে নির্ণয় করুন। দেওয়া আছে x = tan sin π/3t + π/12 সেন্টিমিটার। কি বের করতে হবে? বিস্তার, সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ। ঠিক আছে। তাহলে আমরা যে সরল দোলগতির যে সরল নির্দেশক সমীকরণ আমরা আগে পেয়েছি সেটা কি? সেটা হলো x = a sin ωt প্লাস পাই সেটা। এই সমীকরণকে যদি আমরা প্রদত্ত সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে কি পাওয়া যাবে? বিস্তার পাই আমরা a = কত হবে? a = 10 সেন্টিমিটার। আর কি চেয়েছে? সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগের রাশিমালা কি ছিল? ওমেগা এ। সর্বোচ্চ বেগ ওমেগা এ। ওমেগা সমান সমান কত হবে? π/3। π/3 আর এ কত? 10, অর্থাৎ 10/3 পাই। পাই মানটা যদি 3.14 আমরা লিখি তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, এবার আমরা সরল দোলগতিযুক্ত কোণের সর্বোচ্চ ত্বরণের রাশিমালাটি আমরা বের করব। সর্বোচ্চ ত্বরণের রাশিমালাটি কি কিরণ বলো তো দেখে? ওমেগা স্কয়ার এ। ঠিক আছে, সর্বোচ্চ ত্বরণের রাশিমালাটি হলো ওমেগা স্কয়ার এ। তাহলে ওমেগা কত জানি আমরা? π/3। π/3 এ হলো 10, তাহলে সমান সমান 10/9 পাই স্কয়ার। কি হবে? ইউনিট কি হবে?
সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা সরল দোলগতিযুক্ত কণার সর্বোচ্চ ত্বরণের মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে তোমাদের আরো কিছু সমস্যা দেওয়া আছে। কোন সরল দোলগতিযুক্ত কণার বিস্তার a = 7 সেন্টিমিটার, পর্যায়কাল 2 সেকেন্ড এবং প্রারম্ভিক দশা 30 ডিগ্রি, এক্ষেত্রে সরল দোলগতির সমীকরণটি প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, আরো কিছু সমস্যা দেওয়া আছে, এই সমীকরণগুলি তোমরা বাড়িতে সমাধান করবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।